শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের প্রত্যক্ষদর্শী শশীভূষণ সামন্ত পীতাম্বর ভাণ্ডারীর পুত্র মাতা ঠাকুরানীর স্মৃতিচারণ করছেন শ্রী শ্রী মায়ের সঙ্গিনী দক্ষিণেশ্বরের মেছুনীদের কাছ থেকে। এই দক্ষিণেশ্বর গ্রামে মন্দির ছাড়াইয়া দেবমণ্ডলের ঘাটের দিকে যাইলে মালাপাড়া রহিয়াছে। তথায় সেইকালে বহু ধীবর বাস করিত। তাহারা রাত্রিকালে নৌকা লইয়া মাছ ধরিত, গান গাহিত। অনেক সময় রাত্রিকালে জাল ফেলিয়া মাছের আশায় অপেক্ষা করিত। ভোরবেলায় সেই জাল তুলিয়া মাছ ছাঁকিয়া ঘরে ফিরিত। সকালবেলায় হাটে বাজারে মাছ বিক্রয় করিত। সেকালে বাড়ি বাড়ি মাছ বিক্রয় করার প্রথা ছিল। ধীবর গৃহিণীদের সাধারণ ভাষায় মেছুনী বলা হইত। ক্ষান্ত দাসী, পটল দাসী, ক্ষীরোদ দাসী, নারায়ণী দাসী, পদ্ম দাসী, গোলাপী দাসী এমন বহু মেছুনী দক্ষিণেশ্বর, কামারহাটি, এরেদাহ, আলমবাজারের বাড়ি বাড়ি মাছ বিক্রয় করিয়া ফিরিতেন। পটল দাসী ও গোলাপী দাসী এদের মধ্যে অনেক দিন জীবিত ছিলেন। তাহাদের মুখে মাতা ঠাকুরানীর কথা শুনিবার সৌভাগ্য হয়েছিল। আমরা পটল দাসীকে পটবুড়ি বলিতাম। বৃদ্ধ বয়সে তিনি আমাদের বাড়িতে প্রায়ই আসিতেন এবং আমাদের জননী দেবী তাহাকে যত্ন সহকারে মুড়ি, গুড়, কখনো অন্ন পরিবেশন করতেন। সেই মেছুনীদের মুখে যেরূপ শুনিয়াছিলাম সেইগুলি এখন এখানে বলবো। আমরা দল বেঁধেই মন্দির ঘাটে চান করতে যেতাম। তখন মাঠানের সঙ্গে আমাদের দেখা হতো, কথা হতো। তখন আমাদের বয়স অনেক কম। সে কতদিনের কথা। নহবত, পঞ্চবটী তখন একরকম ছিল। আমরা গিয়ে মাঠানের সঙ্গে কথা বলতাম। প্রথম প্রথম দু একটা কথা হতো। পরে আমাদের সঙ্গে তার যেন কেমন নিজের লোকের মতো সম্পর্ক হয়েছিল। বাড়ির সব কথা হতো। ছেলে মেয়ের কথা, স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা। কারো স্বামীর সঙ্গে ঝগড়াঝাড়ি হলে সে কথাও মাঠানের কাছে আমরা বলতুম। একবার খান তার স্বামীর সঙ্গে তার খুব বিবাদ বাঁধে। তার স্বামী তাকে এমন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তার একটা দাঁত ভেঙে গেছিল। মাঠান সে কথা শুনে রেগে গেছিলেন। বলেছিলেন, মিনসেগুলো মেয়ে মানুষদের ভাবে কি? তাদের নইলে চলেও না, আবার তাদের ওপর জুলুম করবে, পশুর বল ফলাবে। ক্ষীরো, তুমি খবরদার স্বামীর সঙ্গে যেচে কথা বলতে যাবে না। তবে সংসারের সব কাজ করবে, স্বামীর যা লাগে তা আগিয়ে দেবে। তবে যেচে সোহাগ করতে যাবে না। তাকেও ভাবতে দাও, সংসারে সবারই দাম আছে। ক্ষীরোদ মাঠানের কথা মতো চলেছিল। তার স্বামী ওই কাজের জন্য দুঃখ পেয়ে দোষ স্বীকার করেছিল। মোক্ষদার মেয়ের একবার খুব বেয়ারা জ্বর হয়। কোবরেজের ঔষধেও কিছু হচ্ছে না। সে কথা মাঠানকে জানালে তিনি ঠাকুরের ফুল দিয়েছিলেন। তা মাথায় ঠেকাতে কয়েকদিনের মধ্যেই জ্বর ছেড়ে গেল। মাঠান আমাদের বাড়ির রান্না বান্নারও খোঁজ নিতেন। এই সব কথার মধ্যেও আমরা জানতে পেরেছিলাম যে মাঠান সজনে ডাঁটা, পটল লতা, কামরাঙা খেতে ভালোবাসেন। আমাদের সঙ্গে যশোদা থাকত। সে জিওনো মাছ, গুগলি, শামুক ধরত। ভট্টাচার্য মহাশয়, শ্রীরামকৃষ্ণ, তার শরীর খারাপ হয়েছিল যখন আমরাই জিওন মাছ ও গুগলি মাঠানকে এনে দিতুম। মাঠান গুগলি ভাঙতে পারতেন না। বলতেন, ওদের মাথায় আঘাত করতে কষ্ট হয়, তোমরা একটু ছাড়িয়ে দেবে। সেই থেকে আমরা রোজ এসে গুগলি ভেঙে দিতাম। আমাদের দলের প্রায় সকলেই চলে গেছে, কেবল গোলাপি আর আমি বেঁচে আছি। গোলাপি বয়সে খুবই ছোট। ওর কম বয়স ছিল বলে মাঠান খুব ভালোবাসতেন। আমাদের মিঠাই, ফল, নাড়ু আরও সব অনেক কিছু দিতেন। মন্দিরে কীর্তন, কথকতা, যাত্রাপালা থাকলে আমাদের শুনতে আসার নিমন্ত্রণ জানাতেন। আমরা বোকা মানুষ, তখন কি আর বুঝতুম উনি কত বড় মানুষ। তবে তেনার যে দয়ার শরীর তা বেশ বুঝতে পারি। আমাদের অনেককেই মাঠান কাপড়, সিঁদুর, তেল সব দিতেন। ক্ষীরোদকে একবার ভূতে পেয়েছিল। কবরেজ, গুণিন, মৌলবি সব দেখিয়েও ভালো হয়নি। শেষে মাঠান একটা তেল দিয়েছিলেন, সেটা মাখতেই সে সেরে উঠল। তবে ক্ষীরোদ বেশি দিন বাঁচেনি, অল্প বয়সেই মারা যায়। তখন জেলেপাড়ায় সং হতো, চড়কের মেলা বসত।
আমাদের কেউ একজন মাঠানের জন্য তালপাতার পাখা এনে দিয়েছিল। তাতে মাঠান খুব খুশি হয়েছিলেন, সবাইকে সেটা দেখাতেন। মাঠানের কথা ভোলা যাবে না গো বাবু। গোলাপী দাসী মাতা ঠাকুরানীর অপর মেছুনী সঙ্গিনী। তাহার ডাকনাম ছিল হাঁদুর মা। তিনি যেমন সাহসী তেমনি জেদ্দি ছিলেন। কেউ একটা কথা বলিলে তাহাকে পাল্টা 10টা কথা শুনাইয়া দিতেন। তাহার আরও গুণ ছিল, খেজুর পাতার চাটাই ও ঝাঁটা বাঁধিয়া পাড়ায় পাড়ায় বিক্রয় করতেন। গ্রীষ্মকালে আম, কাঁঠাল, তরমুজ ইত্যাদি ঝাঁকায় লইয়া বাড়ি বাড়ি বিক্রয় করিতেন। ইহা ব্যতীত তাহার আরও একটি বিশেষ গুণ ছিল, সেটি হইল কাহারও কাজবাড়িতে স্বেচ্ছায় শ্রম দেয়া, মশলা বাটা, আনাজ কাটা, থালা ধোয়া, এমন সাধারণ ও খুব প্রয়োজনীয় কাজে তাহার সাহায্য সকলে পাইত। আমাদের পাড়ায় কোনো বাড়িতে কোনো কাজ হইলে সকলেই বলতো, হাঁদুর মাকে সংবাদ দিতে হইবে। গোলাপী দাসীকে আমার ব্যক্তিগত স্মরণে রাখিবার একটি জিনিস মনে উদয় হইতেছে। সেই ঘটনাটি স্বচক্ষে দর্শনের সুযোগ হয়েছিল। লক্ষ্য করেছিলাম, পরিণত বয়সে গোলাপী দাসী প্রায় প্রত্যহই গঙ্গা স্নান সারিয়া বাড়ি ফিরিবার পথে একটি ঘটিতে জল লইয়া নহবত ঘরের সিঁড়িতে সেই জল ঢালিয়া সেখানে প্রণাম করিত। এই কার্যে সেই বৃদ্ধা ব্যতীত অপর কাহাকেও কখনো দেখি নাই। কৌতূহলী হইয়া এই কার্যের কারণ তাহাকে জিজ্ঞাসা করিলে তিনি উত্তরে বলিয়াছিলেন, বাবু, মাঠান এখানে কতদিন ছিলেন, আমাদের কত আশীর্বাদ করেছেন, তার সেই বসার জায়গাটা ধুয়ে দিয়ে একটু পরলোকের কাজ করছি। তাহাদের ভক্তি ভাব দেখিয়া মুগ্ধ হইয়াছিলাম। তিনি পরিণত বয়সেও পরিশ্রম করিতে পারিতেন। তাহার নিকট মাতা ঠাকুরানীর 2টি ঘটনা শ্রবণের সৌভাগ্য হইয়াছিল। প্রথমটি ছিল তাহার স্বামীর আরোগ্যের বিষয়। তিনি বলিয়াছিলেন, একবার হাঁদুর বাবার খুব জ্বর হয়, বাঁচার আশা ছিল না। কবরেজ বললে, আশা কিছু নেই, ভগবানকে স্মরণ করো। বাড়ির সবাই কান্নাকাটি করছে। আমার তখন কম বয়স, আমিও ঘরে কাঁদছি। পটলদি ওরা সব এসে সান্ত্বনা দিল। সেই রাত্রে আমি হাঁদুর বাপের মাথার কাছে বসে আধো ঘুম আধো জাগা অবস্থায় আছি। এমন সময় মনে হলো কে যেন বলছে, এটা মাথায় বুলিয়ে দে না, এ ঠাকুরের শ্রীচরণের পুষ্প। ঘুম ভেঙে গেল, কাউকে দেখতে পেলাম না। তখন ভয় হলো, হয়তো হাঁদুর বাবা আর বাঁচবে না। যাই হোক, রাত কাটতেই সকালেই গেলাম মায়ের মন্দিরে। আমি মন্দিরের পেছনের ফটক দিয়ে ঢুকে পঞ্চবটী হয়ে মাঠানের বাড়ির দিকে যাচ্ছি। দেখি মাঠান ঘর থেকে বেরিয়ে হাতে একটি ছোট্ট পুঁটলি নিয়ে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, রাত্রে ঘুমের ঘোরে আমি সেই রকমই একটি পুঁটলি যেন দেখেছিলাম। আমি মাঠানকে প্রণাম জানাতেই মাঠান বললেন, খুব ভালো হয়েছে মা, আমি তোমাদের পাড়ার কাউকে ধরে এটা তোমার কাছে পাঠাবো বলে দাঁড়িয়ে আছি। এতে মায়ের শ্রীচরণের পুষ্প আছে, তুমি তোমার স্বামীর মাথায় এটা বুলিয়ে দিও। অবশ্য কবরেজ দেখাচ্ছ যেমন তেমনই দেখাবে। আর এই পুঁটলির মধ্যে একটু মিছরি আছে, তার শরবত করে খাওয়াবে। এই বলে মাঠান পুঁটলিটি আমায় দিলেন। আমি কেঁদে বললুম, মাঠান, ও বাঁচবে তো? মাঠান বললেন, মা, বাঁচা মরা কি কারো হাতে? যিনি মালিক তিনিই জানেন, তুমি তাকে জানাও। মাঠানের দেওয়া ঠাকুরের পুষ্প হাঁদুর বাবার দেহে বুলিয়ে দিয়েছিলাম। কবরেজের ঔষধও খেয়েছিল। কয়েকদিনের মধ্যে তার জ্বর চলে গেছিল। তবে জ্বর থেকে ভালো হলেও হাঁটুতে ভালো চলতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেন। তবে প্রাণে তো বেঁচে গেল। হাঁদুর বাবাকে খাওয়ানোর জন্য মাঠান মাঝে মাঝে ফলমূল সব দিতেন। আর একটা ঘটনা, আমার মাসি মেদিনীপুর থেকে এসেছিল দক্ষিণেশ্বরে কালী মন্দির দেখতে আর গঙ্গা চান করতে। সে সময় কালীবাড়িতে যাত্রা গান হচ্ছিল। আমি রাত্রে মাসিকে নিয়ে মন্দিরে এসেছিলাম যাত্রা শুনতে। কি ইচ্ছা গেল, নবদ ঘুরে গেলাম। ইচ্ছা ছিল মাসিকে মাঠানকে দেখাবো। নবতে গিয়ে দেখি মাঠান শুয়ে কাতরাচ্ছেন। আমি বাইরে থেকে ডাকলাম। মাঠান আস্তে আস্তে বললেন, আর মা, পেটের যন্ত্রণায় মরে যাচ্ছি। আমার কথা শুনে মাঠান কোনো রকমে বাইরে এলেন।
আমি বললাম, মাঠান আপনার আত্মীয় কারা যেন ছিল? মাঠান বললেন, তারা তাদের দাদার ওখানে চলে গেছে মা, দরকারের সময় কেউই থাকে না। আমি বললাম, মাঠান মাসিকে যাত্রা শোনাতে এনেছি। মাঠান বললেন, বেশ করেছো মা। তারপর আমরা চলে গেলাম। আমি মাঠানের শরীরের অবস্থা ভালো দেখলাম না। মাসিকে যাত্রার ওখানে বসিয়ে দিয়ে আবার মাঠানের কাছে গিয়েছি। গিয়ে দেখি মাঠানের ঘর খোলা, তিনি নেই। ভাবলাম নিশ্চয়ই বাহ্যে গেছেন। আমি গঙ্গার ধারে এসে মাঠানকে লক্ষ্য করতে লাগলাম। দূরে হারিকেন দেখে বুঝলাম মাঠান নিশ্চয়ই আছেন। অনেক দেরি হচ্ছে দেখে কাছে গেলাম। দেখলাম মাঠান মাটিতে মাথা রেখে শুয়ে পড়েছেন। আমি ধরে তাকে ঘরে এনে তুলি। মাঠান বিছানায় শুলে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি কাউকে শরীর খারাপের কথা বলেননি? মাঠান বললেন, হ্যাঁ গো বলেছি, ওরা ঔষধ দিয়ে গেছে বিকালে। আমি মাঠানের ওই অবস্থা দেখে আর যাত্রা শুনতে গেলাম না, মাঠানের কাছেই বসেছিলাম। যাত্রা শেষ হলে মাসিকে নিয়ে ফিরি। পরের দিন খোঁজ নিয়ে জানলাম রোগ একটু কমের দিকে। মাঠানকে কবিরাজরা বলেছিলেন আমরুল শাকের রস খেতে। আমি সে সময় রোজ আমরুল শাক তুলে মাঠানকে দিয়ে আসতাম। থানকুনি পাতার ঝোল খেতেন, সেটাও তুলে দিয়ে আসতাম। মাঠান আমাকে খুব ভালোবাসতেন। হাতের কাছে যা থাকতো কিছু না কিছু দিতেনই। আমি খুব রেগে যেতাম বলে বলতেন, গোলাপি এই তেলটা মাখবি, মাথা ঠান্ডা থাকবে। এই বলে আমাকে 1 শিশি তেল দিয়েছিলেন। আরও বলতেন, রাগ চণ্ডাল, কখনো রাগবি না। কি বলবো, মাঠানের আশীর্বাদে রাগটা কোথায় চলে গেল। ভট্টাচার্যের, শ্রীরামকৃষ্ণের যখন শরীর খারাপ তখন ওনারা সবাই কলকাতা চলে গেলেন। মাঠানও যেদিন চলে গেলেন আমরা অনেকে এসেছিলাম দক্ষিণেশ্বরে। সেদিন আমরা সবাই কেঁদেছিলাম। মাঠান আমাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, এরা তো সব রইল, পরে আবার দেখা হবে, তোমরা ভালো থেকো। সেই শেষ দেখা, কতদিন হয়ে গেল। বড় কপাল করে এসেছিলাম, এমন মানুষের সঙ্গ পাবো ভাবতেও পারিনি। তাই এখনও রোজ আসি, মাঠানের কথাই ভাবি, কবে তিনি পার করবেন সেই আশায় বসে আছি।